নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে আমি শর্মিষ্ঠা শুরু করছি আজকে দ্য বিগ স্টোরি। 15 বছরের দীর্ঘ একটা জামানা, তৃণমূল জামানা। মানুষ স্বপ্ন দেখেছিল বাম মহিরুকে সরিয়ে যে সরকারটা আসবে তা সত্যি হবে বাংলার জন্য মঙ্গলের। শিক্ষা থেকে চাকরি, কৃষি থেকে স্বাস্থ্য আনবে এক বিপ্লব। প্রথম দিকে তৃণমূল বদলা নয়, বদল চাই মুখে বললেও সময় যত এগিয়েছে তৃণমূল সরকার খোলসের মতো তার চেহারাটা বদলেছে। গিরগিটির মতো রং পাল্টেছে এই বাংলার। আস্তে আস্তে ফিকে হয়েছে বাংলার গৌরব ও তার সুগন্ধ, তার মহিমা। দুর্নীতির চোরাবালি গ্রাস করে নিয়েছে ততক্ষণ গোটা তৃণমূল সরকারটাকে। বাংলার প্রতিটা মানুষ যেন দিনের শুরু থেকে বর্তমান এবং ভবিষ্যতের একরাশ প্রশ্ন নিয়ে বাড়ি থেকে বের হতেন, আর দিন শেষে যার উত্তর মিলত না এতটুকু। দিন যাপন থেকে স্বপ্ন বোনা একটু একটু করে হারিয়ে যেতে বসেছিল বাংলার প্রত্যেকটি ঘরে। বন্ধ হয়েছে 8,000টা স্কুল, স্কুলে ঝুলেছে তালা, অঙ্গনবাড়ি কেন্দ্রগুলির অবস্থান না বললেও চলে। সিলিং ভেঙে জল, চাঙর খসে মৃত্যু, কিংবা ছোট ছোট পড়ুয়াদের পাতে খাবারের নামে জুটেছে পোকাওয়ালা ভাত, থুড়ি, একটা ডিম কিংবা চিকেনের বদলে সাপ টিকটিকি কেন্ন মিশ্রিত খিচুড়ি। আহা, কি সুস্বাদু! আরে কেন কেন এই বাংলার দুধের শিশুদের খাবার নিয়ে এত আপোষ হয়েছে? কারা রয়েছেন এর পিছনে? উত্তর খুঁজতে খুঁজতে ভগবানেরও দর্শন মেলে, তবু উত্তরটা মেলে না। এবার বলি, রোদ জলে ভিজে সন্তান কোলে নিয়ে রাতের পর রাত বিনিদ্র রজনী খোলা আকাশের নিচে একটা নিয়োগপত্রের জন্য রাত কাটিয়েছেন কারা? সিজন বদলেছে, সরকার বদলায়নি তার অবস্থান। যারা টাকা দিয়ে এবং টাকা নিয়ে চাকরিটা বহাল তবিয়াতে বুক ফুলিয়ে সমাজে উচ্চ প্রতিষ্ঠিত হয়েছিল, মানে ঘুরে বেড়েছিল, একটা লড়াই ছিল তাদের বিরুদ্ধে। দিনের পর দিন নানাভাবে বঞ্চিত উপেক্ষিত চাকরি প্রার্থীগুলো হার মানেনি এতটুকু কোনো আপোষের কাছে। এই চাকরি প্রার্থীগুলো ততদিনে বুঝে গিয়েছিলেন শিক্ষাক্ষেত্রে বিস্তর দুর্নীতির শিকার তারা এবং তাদের ভবিষ্যৎ। স্কুলে ক্লাসরুমে ফিরতে না পারার যন্ত্রণা যখন কুড়ে কুড়ে এদের খাচ্ছে, ততদিনে আবার সামনে এসে গেছে আরও এক দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, একটা আষ্টে পিষ্টে গন্ধ যেন আবৃত হয়েছে গোটা রাজ্যটাকে, বাংলার মানুষকে। কেউ বা চাকরি খুঁয়ে রাস্তায় বসে, কেউ বা আর এ জন্মে চাকরিটা জুটবে কিনা সেটা ভেবেই দিনকাল বছর পেরিয়ে যায়। বাংলার মানুষের মনে একটু একটু করে একটা ক্ষতের সৃষ্টি হতে থাকলো। বাংলার মানুষের মনে একটা অজানা স্কুলিংয়ের জন্ম নিচ্ছিল। এটা বোধহয় ওই দাম্ভিক তৃণমূল বুঝতে পারিনি, বা যদি বুঝেও থাকে তাহলে পাত্তা পর্যন্ত দেয়নি। কিন্তু এটাই কাল হলো না তো? একে একে ইডি, সিবিআইদের মতো কেন্দ্রীয় সংস্থার নজর এসেছে তাবর তাবর নেতা মন্ত্রী, গ্রেপ্তারও হয়েছেন অনেকে। তাতেও আবার ষড়যন্ত্রের জাল বুনে গিয়েছেন তৃণমূলের কর্তা কর্তীরা। কিন্তু থামানো যায়নি কেন্দ্রীয় গোয়েন্দা কর্তাদের। ফের সেই দাম্ভিকতা। ধীরে ধীরে গোটা সরকারটাই পড়ে গেল জনতার রায়। যে জনতার স্বাস্থ্য, শিক্ষা, চাকরি কোনো কিছুর পরোয়া করেনি এই বিদায়ী তৃণমূল। তাই তাকে বিদায় নিতেই হলো। ये जनता सब जानता है। নতুন সরকার ক্ষমতায় আসার বহু আগে থেকে শপথ নিয়েছিল বাংলাকে এভাবে পিছিয়ে দেওয়ার পিছনে যাদের হাত, দুর্নীতির কালো হাত, দুর্নীতির এই কালো মেঘের আস্তরণকে যারা বাংলাকে ঢেকে ফেলতে চেয়েছিল তাদের সমূলে উৎখাত করার। দেখুন, হলো তাই। পালা বদল হলো, পালা বদলের পর তাই একই পথে এগোচ্ছে দুর্নীতির তদন্ত। বাংলার আকাশে আজ দুর্নীতির কালো মেঘ সরিয়ে উজ্জ্বল আকাশ। এটা যেন আবার নতুন করে বাংলার মানুষ স্বপ্ন দেখতে শুরু করলেন, একটা সোনার বাংলা। ভোটের আগে থেকে একাধিকবার পুরনিয়োগ তদন্তের তলব তো ছিল। লেকটাউনের বেতাজ বাদশাহ সুজিত বসু বহুবার হাজিরা দিয়েছেন, এরাননি। অনেকে তো ডাকলেই আবার অসুস্থ হয়ে যায়। যাই হোক, সুজিত বসু এখন ইডির কবজা। অন্যদিকে শহর কলকাতার বুক থেকে আবার গ্রেপ্তার করা হলো বাংলা পক্ষের গৌরব চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতির মহিরুহ আজ টালমাটাল। স্রেফ চাকরি বিক্রি নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে জমি দখল, তুলাবাজি, আবাসন, সিন্ডিকেট, কোটি কোটি টাকার কালো ধন। ইডি বলছে সুজিত বসুর হাত ধরে দুর্নীতির জাল ছড়িয়েছিল অন্তত 17টা পুরসভায়। আর একবার বলি, 17টা পুরসভায়। কিন্তু প্রশ্ন হলো, সুজিত কি শেষ, নাকি রথিন ঘোষ, নাকি তার থেকে শুরু করে আরও কোনো বড় রাঘব বোয়াল এবার জালে উঠতে চলেছে?
দেখুন, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এটাই ফাঁস করার চেষ্টা করব যে দুর্নীতির এই নীল নকশা। কিন্তু প্রশ্নটা হলো, কেন এখন, কেন 2.5 বছর অপেক্ষার পর সুজিত বসুকে জালে তুলল কেন্দ্রীয় সংস্থা? সুজিতের সূত্র ধরে আর কোনো না কোনো প্রভাবশালী মন্ত্রী বা নেতার কপালে ভাঁজ পড়তে চলেছে। আজকের এই প্রতিবেদনে আমরা খুঁজে বের করব ঠিক সেই তথ্যগুলো, ডিটেলসগুলো। আপনি একটু শুনুন না, চমকে উঠতে পারেন, চেয়ার থেকে বা সোফা থেকে পড়েও যেতে পারেন। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন এই দুর্নীতির বীজটা বপন করেছিলেন সুজিত বসু। ইডির অভিযোগ এমনটাই। ইডির অভিযোগ, তার আমলেই পুরসভায় বেলাগাম নিয়োগ হয়েছে। স্রেফ একটা বা দুটো নয়, আবারও বলছি, লাইনটা রিপিট করছি, মোট 17টি পুরসভায় 1000 জন অযোগ্য প্রার্থীকে বেআইনিভাবে চাকরি দেওয়ার নেপথ্যে রয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রীর হাত। ইডির অভিযোগ। এই তদন্তকারী সংস্থা দাবি করছে যে সুজিত বসু তদন্তে লাগাতার অসহযোগিতা করেছেন, বারবার ডেকেছেন, বয়ান দিয়েছেন, যা তাতে একের পর এক অসঙ্গতিও ধরা পড়েছে। ইডির হাতে রয়েছে এমন এক তালিকা যেখানে দেখা যাচ্ছে অন্তত 150 জন ব্যক্তিকে, মানে 150 জনকে নিয়ম বহির্ভূতভাবে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়া হয়েছে, মানে সেই পুরো নিয়োগ দুর্নীতি। এইবার আপনাদের বলবো যে কি কি বক্তব্যগুলো অন্তত আসছে। একবার বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ, কারণ নানাভাবে এই অভিযোগগুলো যখন উঠছিল তাদের কি কি বক্তব্য আসে, তারপর আসি আরো ডিটেলে। দেখুন, আর এখন তো সুবিধা, ডবল ইঞ্জিন সরকার, ডবল অ্যাকশন। ইলেকশনের আগে গ্রেপ্তার হলে ওরা অন্য কথা বলতো, এখন তো বেশিরভাগই চুপ মেরে গেছে। আর বলবেটা কি? এক ব্যক্তির এই রকম দুর্নীতি প্রকাশ্যে চলে এসছে, যে জমাদারের কাছ থেকেও পয়সা খায়, সেটাও আবার রেট বেঁধে রেখেছে। কোনটার কি রেট? দোকান খুলেছে, এই জিনিসের দাম এত, সূচিপত্র লাগিয়েছে, দামপত্র। ভাবা যায়? এই রকম দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আরও হবে। ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে, তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। ভাই অনেকে ধরা পড়বে, আমি তো স্পোক্স পারসন নাই, ইডিকে আমি বলে দেবো কে ধরা পড়বে। কিন্তু যাদের যাদের ইনকোয়ারি হয়েছে, পুরো প্রায় ইনকোয়ারি কমপ্লিট আছে, তথ্য বেরিয়ে গেছে, ওরা ধরা গ্রেফতার হবে। আপনি চিন্তা করছেন না, আপনি চিন্তা করবেন না। বাংলায় চোর মুক্ত বাংলা করব, এই অসল রূপটা যাবে অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি। বাংলা মানুষ বুঝে গেছে যে একটা বিস্তর দুর্নীতি হয়েছে। বলি 2024-এর 12ই জানুয়ারি, একটু পিছিয়ে যেতে হলো। লেকটাউনের সেই বিখ্যাত বাড়িতে যখন ইডি হানা দিয়েছিল, কেউ ভাবেনি যে এই তদন্ত সুজিত বসুকে খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। লোকসভা ভোটের আগে তদন্ত কিছুটা থমকে গেলেও ভোট মিটতে ইডি তার স্বরূপে ফিরেছে। তদন্তকারী সংস্থা জানিয়ে দিয়েছে, জেরা চলাকালীন সুজিত বসু লাগাতার অসহযোগিতা করেছেন। তার দেওয়া তথ্যে রয়েছে অসংখ্য অমিল গরমিল। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন 150 জনের চাকরির ব্যবস্থা করেছিলেন এই সুজিত বসু। ইডির দাবি, এই প্রতিটি নিয়োগ ছিল বেআইনি। মানে বুঝতে পারছো তো, কোনো নিয়মের বেড়াজাল ছিল না। কেউ টাকা দিয়েছেন, কেউ বাবা জমিও দিয়েছেন। একটি ভয়ঙ্কর তথ্য সামনে এসছে, সুজিত বসু এক ব্যক্তির জমি দখল করে বাড়ি করেছিলেন, কিন্তু পুরো টাকা মেটাননি। তার বদলে সেই পরিবারের 4 জনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি পদ ব্যবহার করে নিজের ব্যক্তিগত সম্পত্তি গড়েছেন তিনি। নিয়োগ দুর্নীতির এই টাকা কি স্রেফ আলমারিতে রাখা থাকতো? না, ইডি অফিসাররা যা খুঁজে পেয়েছেন তা রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। মঙ্গলবার বাইংশাল আদালতে ইডি যে চার্জশিট পেশ করেছে, সেখানে মানি লন্ডারিং বা কালো টাকা সাদা করার একটা নিখুঁত ছক যে কষা হয়েছে দিনের পর দিন, এতগুলো বছর ধরে, সেটা স্পষ্ট। এবার কোন কোন ক্ষেত্রে কানেকশনটা থাকতে, সবার একেবারে রেস্তোরাঁ কানেকশন। সবাই জানেন যে সুজিত বসুর একটা রেস্তোরাঁ রয়েছে, মানে কম বেশি সেখানে খেতে টেতে যান অনেকেই, আপনি হয়তো গিয়েছেন কখনো।
গত 7 বছরে সুজিত বসু ও তার পরিবারের মালিকাধীন রেস্তোরাঁগুলোর অ্যাকাউন্টে 8 কোটি টাকার হদিশ মিলেছে। করোনার সময় কি হয়েছিল? গোটা বিশ্ব যখন লকডাউনে স্তব্ধ, ব্যবসা বাণিজ্য লাটে উঠল, ঠিক তখন সুজিত বসুর একটি চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে অস্বাভাবিক হারে জমা পড়েছিল 2 কোটি টাকা। কোথা থেকে উঠে আসছে অয়নশীল যোগ? মানে এই কথাটা বলার আগে সত্যি বলতেই হয়, এই করোনা কালে আপনি যখন ঘরবন্দি, নিশ্চয়ই আপনি ঘরবন্দি ছিলেন, সেই সময় আপনি পরের দিনের আলু পটলটা কিনতে পারবেন কি না সেটা যখন বুঝতে পারছিলেন না, আর এই সুজিত বসু রেস্তোরাঁয় তখন আসছে কোটি কোটি টাকা। কোন পথে? সেই সময় অর্থাৎ এই করোনার বিশেষ সময়কালে কি এমন তিনি লটারি পেয়েছিলেন? কোথা থেকে এই টাকার সোর্সটা ছিল যেখানে এই কোটি কোটি টাকার এই রেস্তোরাঁয় ঢুকতো? মানে কারুর বাড়িতে চুলা না জ্বলতো, উনুন না জ্বলতো, অন্তত রেস্তোরাঁর ঝাপটা কিন্তু বন্ধ হয়নি। একবার ভাববেন আজকে রাতে। এবার আসি সেই মহিরুহ ব্যক্তির কথা, অয়নশীল। এতদিনে সবাই তাকে চিনে গেছে, খুব ফেমাস হয়ে গিয়েছেন অয়নশীল। অয়নশীল যোগটা কীরকম? দুর্নীতি সংগৃহীত এই টাকা এই রেস্তোরাঁ ব্যবসার আড়ালে ঘুরিয়ে সাদা করা হয়েছে বলে ইডির প্রাথমিক সন্দেহ, আর তাতে এক মাস্টারমাইন্ড অয়নশীল। মার্কেট এবং আবাসন ব্যবসাতেও এই টাকা লেনদেন হয়েছে বলে ইডির কর্তারা দাবি করছেন। এদিকে সুজিত বসু রেশ কাটতে না কাটতে আরও একটা ঘটনা সামনে আসছে। অর্থাৎ এতক্ষণ আমরা সুজিত বসুর কথা যেটা বলছিলাম, তেমনি আজকে আরও একটা গ্রেফতারি, সেটাও কিন্তু প্রশ্নের মুখে ফেলেছে বাংলায়। কেন? দেশপ্রিয় পার্কে আজকে এই ঘটনায় কিছুটা শোরগোল, কারণ গ্রেফতার হলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। অনেকেই চেনেন, কিন্তু প্রশ্ন তুলছেন তা হঠাৎ গর্গ আবার কেন ভাই? অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে বিধানসভা নির্বাচন চলাকালীন ইভিএম নিয়ে তার করা বিভ্রান্তিকর মন্তব্য, তার করা বিভ্রান্তিকর প্রচার। জেলা নির্বাচনী আধিকারিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু গল্পে মোড়টা খুললো আবার একটু অন্য জায়গায়, মানে কাহানি মে টুইস্ট হয়। গর্গের গ্রেফতারের সময় তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কাছ থেকে উদ্ধার হয়েছে 24 রাউন্ড তাজা কার্তুজ। নির্বাচনের পর যখন গর্গকে নিয়ে চর্চা তুঙ্গে, তখনই তার গ্রেফতারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদি গর্গের রাজনৈতিক অবস্থা নিয়ে জলঘোলা তো কম হয়নি, নিজেকে আবার বাঙালির রক্ষক টক্ষক বলে দাবি করলেও বিরোধীদের চোখে তিনি বরাবরই শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত এই গর্গ। পুলিশ এখন খতিয়ে দেখছে ইভিএম নিয়ে মন্তব্যের নেপথ্যে আদৌ কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল না তো? আবার সেই প্রশ্নটা হলো, সুজিত বসু আর গর্গ চট্টোপাধ্যায়ের পর তাহলে এবার কে? তাহলে কার পালা? ইডির নজরে রয়েছে আরও এক মহিষীর নাম। এবার মধ্যমগ্রামের বিধায়ক, মানে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সবই প্রাক্তন তিনি। বারবার সামান পাঠানো সত্ত্বেও তিনিও হাজিরায় দিয়েছেন। সুজিতের বয়ানে এবং উদ্ধার হওয়ার নথিতে রথীন ঘোষের এলাকাতেও নিয়োগের গড় মিল পাওয়া গিয়েছে বলে ইডি কর্তারা দাবি করেছেন। তবে শুধু রথীন কি? না, শুধু রথীন ঘোষ নয়, মানে আরও আছে। আমরা বলছিলাম যে পর কে, মানে তালিকায় কারা আছে, আসবো সেই তালিকাটা একটু নিয়ে জানার চেষ্টা করবো, কারণ সূত্র মারফত যে তথ্যগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে। সুজিত বসুর কথা বলছিলাম, তিনি একাধিকবার অসহযোগিতা করছেন, ইডির কর্তারা বলছেন, কারণ তাকে ডাকা হয়েছে, তিনি অসুস্থ। কখনো তিনি বলেছেন যাব না, নির্বাচনের কাজ রয়েছে। আরে যাবোটা কেন? স্বয়ং বিদায়ী মুখ্যমন্ত্রী যখন বলেছেন কেন যাব, অর্থাৎ এই কেন যাব কথাটা তৃণমূলের নেতা নেত্রীরা খুব ভালো করে বোঝেন, এবং সে কথায় আছে না, যেতে পারি কিন্তু কেন যাব। এক্ষেত্রে ঠিক বিষয়টা একে একে দুই হয়ে যায়। এবার বিষয়টা হচ্ছে সুজিত বসু কিন্তু আদতে নিজের এই ইডির জাল এড়াতে পারলেন না। তার ছেলে সমুদ্র বসু কে একটা বক্তব্য আমরা পাচ্ছি, আগে একবার শোনাব। কোন রকম কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে এই যে গ্রেফতার করাটা? উদ্দেশ্য প্রণোদিত কিনা আপনারা ভালো করে জানেন। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এবং কোর্টের উপরে কোন রকম কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে এই যে গ্রেফতার করাটা? উদ্দেশ্য প্রণোদিত কিনা আপনারা ভালো করে জানেন। আমরা দেখুন,
এই বক্তব্যগুলোর মধ্যে আমার কাছে নতুন কিছু লাগলো না। উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের গন্ধ। এই রকম বাংলার মানুষ এর আগে যত তৃণমূলের নেতা মন্ত্রীরা বড় বড় তাবো নেতা কেউ কেউ তো আবার মোবাইল ফোনকে একেবারে বাগানের বাইরে পাঠিয়ে দিয়ে নিজে গিয়ে পুকুরে ঝাঁপ দেন। দেখেছেন তো এই ঘটনাগুলো? কখনো সিবিআই গ্রেপ্তার করতে আসলেও পালিয়ে যায়, কখনো ইডি গ্রেপ্তার করতে আসলেও বাগান পেরিয়ে বা পুকুরে ঝাঁপ দেয়, মোবাইল ফেলে দেয়। এই ঘটনাগুলো আমার বলার অপেক্ষা আপনারা করছেন, আপনারা সবাই জানেন। তারপর জেলের গারদে বসে বারবার একটার পর একটা জামিনের আবেদন করেন তো, কিন্তু লাভ কি হয়? সবই উদ্দেশ্য প্রণোদিত, বিরোধীদের চক্রান্ত। এই কথাগুলো খুব ডিপ্লোম্যাটিক আনসার বলে মনে হয় না? এবার বলছিলাম যে শুধু রতিন ঘোষ নন, মানে যারা যারা এখনো তালিকা রয়েছেন, উত্তর 24 পরগনার অন্তত 5 থেকে 6 জন প্রভাবশালী পুরো চেয়ারম্যানের তালিকা এখন ইডির টেবিলে। কারণ নিয়োগটা পুরো নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, শিক্ষা দুর্নীতি, পুরসভা নিয়োগ দুর্নীতির এই জটে একেবারে জটেশ্বর হয়ে গেছে। এই তিনের সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছে এমন কয়েকজন নেতা মন্ত্রী যাদের নাম খুব শীঘ্রই শিরোনামে আসতে চলেছে। এখন কিছু বলবো না, তবে শুধু রথিন নন, এবং যে তালিকাগুলো উঠে আসছে উত্তর 24 পরগনার আরও এই 5-6 জন দাপুটে পুরো চেয়ারম্যান, কয়লা পাচার, শিক্ষা দুর্নীতি, আবাসন, তোলাবাজির টাকা শেষ পর্যন্ত কার অ্যাকাউন্টে যেত এই টাকাগুলো অনেক প্রশ্ন। কারণ এই চক্রটা, এই র্যাকেটটা খুঁজে বের করতে মরিয়া ইডি। শিক্ষা দুর্নীতি তদন্ত করতে গিয়ে পুরো নিয়োগ দুর্নীতি রাস্তাটা খুলে যায়। উঠে এলো অয়নশীলের নাম। অয়নশীল হুগলির বাসিন্দা। তার ল্যাপটপ ঘেটে পাওয়া যে তথ্য আজ তৃণমূলে বড় বড় নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তদন্তকারীদের অনেকগুলো প্রশ্ন রয়েছে, আপনাদের দেখাই, দেখুন ডান দিকে স্ক্রিন। সুজিত বসু তোলাবাজির অর্থের ভাগ আর কোন কোন প্রভাবশালীর পকেটে যেত না, তার আগে বলে দিই, সমুদ্র বসু তিনি কিন্তু বলে দিলেন সবটাই উদ্দেশ্য প্রণোদিত এবং এখনো পর্যন্ত সবটাই কোর্টে প্রমাণ হবে। একটা সম্ভাব্য প্রশ্ন যেটা ইডির কর্তা বা গোয়েন্দাদের সামনে আসছে, আমরা সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা ও কয়লা দুর্নীতির সঙ্গে পুরো নিয়োগের কি সরাসরি কোনো যোগসূত্র আছে? আর যদি থাকে তাহলে আবাসন এবং জমি মাফিয়াদের সঙ্গে সুজিতের কি তাহলে কোনো গোপন আঁতাত? কত দূর সেটা বিস্তৃত? সুজিত বসু তো হিমশৈলের চূড়া মাত্র। ইডির নজরে এখন পরবর্তী রাঘব বোয়ারা, মানে এখনো আছে। এই তালিকায় জল্পনার শীর্ষে রয়েছে মধ্যমগ্রামের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী রথিন ঘোষ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে রথিন ঘোষকে বারবার ইডি তাকেও ডেকেছে, প্রতিবার তিনিও অসুস্থতা বা ভোটের দোহাই দিয়ে এড়িয়ে গিয়েছেন। এদের সামান গেলেই এরা অসুস্থ হয়ে পারেন, বুঝেছেন? ইডির দাবি দক্ষিণ দমদম এবং মধ্যমগ্রাম সংলগ্ন এলাকাগুলিতে নিয়োগের ক্ষেত্রে সুজিত এবং রতিনের মধ্যে একটা অদৃশ্য যোগসূত্র ছিল। তদন্তকারীরা বলছেন উত্তর 24 পরগনার 17টি পুরসভায় নিয়োগ দুর্নীতির যে অর্থের একটা বড় ভাগ পৌঁছে যেত বেশ কয়েকজন প্রভাবশালী নেতার কাছে। দুর্নীতি যখন চরম সীমায় পৌঁছায় তখন পতন তো অনিবার্য। সুজিত বসুর 21শে মে পর্যন্ত, মানে 10 দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একের পর এক নাম উঠে আসবে, নতুন নতুন প্রভাবশালী নেতা জালে জড়াবে। গর্গ চট্টোপাধ্যায় গ্রেপ্তারি আর সুজিতের পতন, এই দুটোই কি বা এই দুই ঘটনায় কি বাংলায় কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? বিজেপি নেতৃত্বের কি বক্তব্য আসছে? বসু গ্রেপ্তার হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। কেন গ্রেপ্তার হয়েছে জানেন কি? সেটাও জানেন, পৌর নিয়োগ দুর্নীতি। পশ্চিমবঙ্গের প্রায় 60টা পুরসভায় বিভিন্ন পদে নিয়োগ হয়েছিল মোটা টাকার বিনিময়ে, এবং সেই দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে সুজিত বসু। ব্যাপারটা শুরু হয়েছিল কোথা থেকে? টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যামে তদন্ত করছিল আমাদের ইডি এবং সিবিআই। করতে করতে অয়নশীল নামে এক ব্যক্তির যোগাযোগ পায় তারা। তার কাছে বেশ কিছু রিক্রুটমেন্টের কাগজ পায় এবং দেখতে পায়, মানে আনআর্থ হয় পৌর নিয়োগ দুর্নীতি। এবং সেই পৌর নিয়োগ দুর্নীতির অন্যতম ঘাঁটি বা উৎসস্থল ছিল সাউথ দমদম মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, যেই সাউথ দমদম মিউনিসিপ্যালিটির, মানে যার 8টা ওয়ার্ড রাজারহাট গোপালপুর বিধানসভার মধ্যেও পড়ে। সে তো হওয়ারই ছিল। দীর্ঘদিন ইডির সমন তিনি এড়াচ্ছিলেন নির্বাচনের অজুহাত করে, এবং নির্বাচনে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত বিপুল মার্জিনে তিনি পরাজিত হয়েছেন, এবং পরাজয়ের পরে এদিকে আবার মমতা কেন্দ্রে মাথা ঘুরে পড়েও গেছিলেন। আর আজকে এরকম ইডির জিজ্ঞাসাবাদের পরে স্বাভাবিকভাবে ইডি তার তদন্ত স্বার্থে মনে করেছে, গ্রেপ্তার করেছে। আমরা এখানে থেমে থাকতে বলবো না কেন্দ্রীয় এজেন্সিকে, তারা তাদের কাজ করুক। কিন্তু সুজিত বোস গ্রেপ্তার না হলে কি আপনি গ্রেপ্তার হবেন? বলুন। সুজিত বোস চোর, বাংলার প্রত্যেকটা মানুষ জানে। সুজিত বোস আর ববি হাকিম
একজন আগুন লাগায়, একজন আগুন নেভায়। তারপরে আপনার কি নাম, পুরুষ দুর্নীতির, চাকরির দুর্নীতিতে আছে, এটা প্রমাণ। ছেলে ও মিলে পুরো হাওয়ালা র্যাকেট চালায়, পুরো। সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ কেবল নিয়োগে থেমে নেই, কয়লা পাচারের টাকা থেকে শুরু করে প্রমোটিং, সিন্ডিকেটের তোলা সবটাই কি একই সুতে গাঁথা। ইডি আদালতে সাফ জানিয়েছে তদন্তে সহযোগিতা না করলে তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। তদন্তকারীরা বার্তা দিয়েছেন খেলা মাত্র শুরু। নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ডে কি তবে শেষ পর্যন্ত ধরা পড়বেন? সুজিত বসু, গৌরব চট্টোপাধ্যায় গ্রেফতারি কি বাংলার রাজনীতিতে কোনো বড় পরিবর্তনের পদধ্বনি? আজ বাংলার হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী যখন রাজপথে চোখের জল ফেলছেন, তখন 8 কোটি টাকার রেস্তোরাঁ ব্যবসা, 24 টন কার্তুজের রহস্য সাধারণ মানুষকে ভাবাচ্ছে বইকে। সুজিতের পর কে? রথিন নাকি আরও কেউ? নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ডটা কি তাহলে শেষ পর্যন্ত সব ফাঁস করবেন? জানতে চোখ রাখতেই হবে। আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতেই হবে আপনাকে। বিগ স্টোরি আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই থাকবেন সিএনএর সঙ্গে।